আজ পঞ্চম দফার নির্বাচন হয়ে গেল আর দুটো দফা বাকি আছে। এই পঞ্চম দফা অবধি পশ্চিমবঙ্গে ৪২টার মধ্যে মোট ২৫টা আসনে ভোট হয়ে গেল। আমরা সারাদিনই বিভিন্ন রকম ইনপুট পেলাম। কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা করা হচ্ছে, কোথাও কেউ বলছেন কেন্দ্রীয় বাহিনী দেখা পাচ্ছি না, কিন্তু সব মিলিয়ে মোটের উপর বলা যেতে পারে শান্তিপূর্ণ ভোট হয়েছে। এখন আজকে যে ৭টি আসনে ভোট হয়েছে সেখানে বলা যেতে পারে বেশ ভালোই আধিপত্য ছিল বিজেপির, অন্তত ২০১৯-এর পরিপ্রেক্ষিতে যদি বলি। সেই গড় কি বিজেপি ধরে রাখতে পারলো, নাকি তৃণমূল কংগ্রেস থাবা বসালো, নাকি তৃণমূল কংগ্রেসের হাতে থাকা আসনগুলো এবার বিজেপি ছিনিয়ে নেওয়ার মতো জায়গায় চলে গেছে? সেটাই কিন্তু দিনের শেষে সব থেকে বড় কোয়েশ্চেন হয়ে গেছে। আজকে যে ৭ আসনে ভোট হলো, সেই ৭ আসনে কে কোথায় জিততে পারে এই প্রশ্ন যেরকম আপনাদের মনের মধ্যে ঘুরছে, তার পাশাপাশি এখনও অবধি পশ্চিমবঙ্গে হয়ে যাওয়া ২৫টি আসনের মধ্যে ঠিক স্কোর লাইনটা কোথায় দাঁড়িয়ে আছে সেটাও আমরা খোঁজার চেষ্টা করব। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এটা কিন্তু কোনো এক্সিট পোল নয়। আমি বুথ ফেরত সমীক্ষা বা বুথ ধরে ধরে কোনো ডেটার বেসিসে এটা বলছি না। বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন মানুষের সঙ্গে কথা হয় এবং তাদের ইনপুটের বেসিসে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এই ফলাফল মিলতে পারে, নাও মিলতে পারে, এবং নির্বাচনকে প্রভাবিত করার তো কোনো জায়গায় নেই। জাস্ট একটা রাজনৈতিক চর্চার জায়গা, যেখান থেকে আপনাদেরও ইনপুট নেওয়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে এই ২৫ আসনে বাংলার চিত্রটা। অবশ্যই করে শেষ অবধি দেখুন, প্রত্যেকটা আসন ধরে ধরে আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে ৭টি আসনের কথা বলবো, তবে তার আগে ঝট করে আপনাদের গত যে ৪টি দফায় ভোট হয়েছে সেই ৪টি দফার যে ১৮টি আসনে ভোট হয়েছে সেখানে আমার প্রেডিকশান কি আমি সেটা এক এক করে বলে দিই। আমি চতুর্থ দফা শেষে বলেছিলাম ১০টি আসনের কথা, কিন্তু তারপরে আমার বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে ১০ নয়, বিজেপির সংখ্যাটা কিন্তু ১১তে পৌঁছতে পারে। কোন কোন আসনে বিজেপি অ্যাডভান্টেজ জায়গায় থেকে গণনা কেন্দ্রে যাবে সেটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে উত্তরবঙ্গের যে ৮টি আসন সেখানে কিন্তু ৮-০ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এই ৮টি আসন এখানে কিন্তু পদ্ম ফোটার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল রয়েছে। এখন অবশ্যই সেটা হবে কি হবে না সেটা তো ৪ঠা জুন যখন ইভিএম খোলা হবে তখন বোঝা যাবে, কিন্তু উত্তরবঙ্গ এবার ৮-০ হওয়ার একটা সম্ভাবনা অন্তত আমার পার্সোনালি মনে হচ্ছে। এরপর দক্ষিণবঙ্গে যে ভোটটা হয়েছে, অর্থাৎ গত সোমবার যে ভোটটা হয়েছে, সেখানে কিন্তু ৩টি আসন বিজেপির পক্ষে যাওয়া উচিত: রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল। এই আসানসোল আসনটি আমি কিন্তু চতুর্থ দফার পর বিজেপির পক্ষে হতে পারে এমনটা কিন্তু বলিনি, কিন্তু তারপরে বিভিন্ন জনের কাছ থেকে ইনপুট, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম, তাতে আমার মনে হচ্ছে যে আসানসোল কিন্তু বিজেপির পক্ষেই আসতে চলেছে। সেখানে যে নন বেঙ্গলি ভোটার রয়েছে তারা কিন্তু দুহাত ভরেই বিজেপিকে সমর্থন করেছে বলে আমার মনে হচ্ছে। সত্যি কি মিথ্যে সেটা কিন্তু ৪ঠা জুন বোঝা যাবে। তো বিজেপির ১১টি আসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস তারা কি করতে পারে? আমার মতে গত চতুর্থ দফা অবধি যে ১৮টি আসনে ভোট হয়েছে সেখানে ৬টি আসনে অ্যাডভান্টেজ জায়গায় থাকবে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর, মুর্শিদাবাদ, যদিও মুর্শিদাবাদে আমার মনে হয় ব্যক্তিগতভাবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মোহাম্মদ সেলিম বনাম আবু তাহের, শেষ হাসি কে হাসবেন বলা শক্ত আছে, কাটে কি টক্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সব সত্ত্বেও একটা সাংগঠনিক জায়গার কথা মাথায় রেখে আমার মনে হচ্ছে মুর্শিদাবাদ আসনটি গতবারের থেকে ব্যবধান কমলেও এবারেও ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর, এখানেও একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার জায়গা রয়েছে, কিন্তু কৃষ্ণনগর আমার মনে হয় শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে। তবে গতবারের থেকে মার্জিন খুব হবে এবং সেটা ১০,০০০-এর নিচে নেমে গেলেও অবাক হওয়ার মতো জায়গায় থাকবে না, আমার অন্তত ব্যক্তিগতভাবে সেটাই মনে হয়। এর পাশাপাশি বর্ধমান পূর্ব, সেখানেও একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারি। বোলপুর, বীরভূম, এনিবডিজ গেম বলা যেতে পারে এগুলো। একমাত্র জঙ্গিপুর আসন ছাড়া কিন্তু তৃণমূল জিতবই এরকম বলার মতো জায়গায় বোধহয় নেই বলে আমার মনে হচ্ছে। সত্যি কতখানি, আপনারা কতখানি ফিল করছেন আপনারা অবশ্যই সেটা জানাবেন। এর পাশাপাশি কংগ্রেস একটিমাত্র আসন জিততে পারে, সেটা হচ্ছে বহরমপুর আসন। বহরমপুর আসনে যদিও বিজেপির সঙ্গে কড়া টক্কর হবে অধীর রঞ্জন চৌধুরীর, কিন্তু তার অভিজ্ঞতার ভিত্তিতে শেষ পর্যন্ত তিনি সেটা বার করে নিতে পারেন বলে আমার ব্যক্তিগত ধারণা। এবার আসি আজকের আসনগুলো, অর্থাৎ চতুর্থ দফা অবধি যে ১৮টি আসনে ভোট হয়েছে সেখানে যদি স্কোর লাইন বলেন, আমি বলবো ১১-৬-১, এটা হচ্ছে স্কোর লাইন। তাহলে আজকের আসনগুলো কি হতে পারে আমি এক এক করে আসন ধরে আসছি। প্রথমেই হচ্ছে বনগাঁ, গতবার জিতেছিল বিজেপি, শান্তনু ঠাকুর এবারেও প্রার্থী হয়েছে এবং বনগাঁ জুড়ে আজকে কিন্তু ছুটকো ছাটকা বিভিন্ন অশান্তির কথা দেখেছি। একজন বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এইমসে, এবং তারপর শান্তনু ঠাকুর বেশ কিছুটা অভিযোগ করছিলেন, কিন্তু তারপর আমার যেটা মনে হয় গতবারের থেকে ব্যবধান বাড়িয়ে বনগাঁ আসনটা এবারেও ধরে রাখতে চলেছে বিজেপি।
তারপরের আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যারাকপুর। ব্যারাকপুরে গতবার অর্জুন সিং জিতেছিলেন বিজেপির টিকিটে। এবারেও তিনি তৃণমূলে গিয়ে আবার বিজেপিতে ব্যাক করে এসেছেন। ফলে একটা মনের মধ্যে সন্দেহ ছিল যে বিজেপি তাকে কতখানি আন্তরিকভাবে নিতে পারবে, তারা কতখানি ভোট দিতে বেরোবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস আমডাঙ্গা সহ যে জায়গাগুলো তাদের কঠিন ঠাঁই, সেই জায়গাগুলোতে কতখানি কি বাজিমাত করবেন। আমরা সারাদিন দেখলাম অর্জুন সিংকে কিন্তু ব্লক করার চেষ্টা করা হলো, কিন্তু তিনি মাটি কামড়ে পড়ে রইলেন, লড়াই দিলেন এবং সেই লড়াইয়ের ফসল খুব সম্ভবত তিনিই তুলতে চলেছেন। ব্যারাকপুর কিন্তু বিজেপি ধরে রাখতে চলেছে বলে আমার মনে হচ্ছে। যতই গণ্ডগোল হোক, মার্জিন কম হতে পারে, মার্জিন বেশি হতে পারে, 50,000-এর নিচে ফয়সালা হতে পারে, কিন্তু ব্যারাকপুর শেষ অবধি কিন্তু গেরুয়া শিবিরের দিকে যাওয়ারই সমূহ সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হচ্ছে। এরপর উত্তর চব্বিশ পরগনার দুটি আসনের পর আসছি হাওড়া জেলাতে। হাওড়া জেলার দুটি আসন রয়েছে, তার মধ্যে হাওড়া আসনে কিন্তু বিজেপির যথেষ্ট ভালো সম্ভাবনা ছিল, অন্তত প্রাক নির্বাচনী সমীক্ষায় সেটাই দেখা যাচ্ছিল। কিন্তু আজকে সারাদিন ধরে হাওড়ার যে ছবিটা দেখলাম সেটা কিন্তু খুব একটা আশাপ্রদ নয়। যদিও খুব সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী এবং সেখানে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ছুটে বেড়ানোর চেষ্টা করিয়েছেন, তার যে সংগঠনটা আছে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করেছেন। কিন্তু একটা বড় অংশের ভোট, যেটা আবাসনের ভোট বলা হয়, সেইখানে কিন্তু মস্তানিটা হয়ে গেছে। তৃণমূল কিন্তু তাদেরকে বেরোতে দেয়নি, কোথাও গিয়ে তালা দিয়ে দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বোমা মারছে। ফলে পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গিয়ে তাদেরকে ভয় ভাঙিয়ে হয়তো বুথমুখী করেছেন। কিন্তু কিন্তু আমার যেটা মনে হয় যে শেষ অবধি যতটা সংখ্যক বেরোনোর কথা ছিল, অনেকেই সেই ভয় ডর কাটিয়ে কিন্তু বেরোতে পারেননি। আর এই জায়গাটাতেই বোধহয় অনেক ক্ষোভ থাকলেও বাজিমাত করে বেরিয়ে চলে যাবেন প্রসূন ব্যানার্জি। ফলে হাওড়ায় কাঁটেকি টক্কর হলেও শেষ আসি হাসতে পারে তৃণমূল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এর পরের আসন উলুবেড়িয়া, বেশি কথা বলার দরকার নেই, ওয়ান অফ দ্য সেফেস্ট আসন ছিল তৃণমূল কংগ্রেসের এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে ভরসা করে এখানে কিন্তু বাজিমাত করবে তৃণমূল কংগ্রেস। তবে আগের বারের থেকে ব্যবধান অনেকটাই কমবে, কেননা কংগ্রেস এখানে প্রার্থী দিলেও, আইএসএফ এখানে প্রার্থী দিলে তারা কিন্তু সংখ্যালঘু ভোট অনেকটাই কেটেছেন বলে আমার মনে হচ্ছে। ফলে 2019-এর থেকে ব্যবধান কমবে, কিন্তু এখানে আবারও জয়ী হতে পারেন সাজদা আহমেদ, আমার অন্তত ব্যক্তিগতভাবে সেইটা মনে হচ্ছে। এরপর ঢুকবো হুগলি জেলাতে। হুগলি জেলার প্রথম যে আসন সেটা নিয়ে সকলেরই ইন্টারেস্ট ছিল, আমিও ব্যক্তিগতভাবে খুবই ইন্টারেস্টেড ছিলাম এই আসনটা নিয়ে, সেটা হচ্ছে শ্রীরামপুর আসন। শ্রীরামপুর আসনে কল্যাণবাবু 2009 থেকে টানা জিতছেন, এবারেও কি তিনি জিতবেন? ভোট কিন্তু অনেকটাই পিসফুলি হয়েছে, কিন্তু শ্রীরামপুর আসন আমার মনে হচ্ছে কল্যাণবাবুই ধরে রাখতে চলেছেন, তৃণমূল কংগ্রেসে আবার জিততে চলেছে। কেননা ওই হুগলির জায়গাতে, হুগলির যে কটা বিধানসভা রয়েছে সেখানে বেশ কিছু বিধানসভাতে কিন্তু লিড করবে বিজেপি বলে আমার মনে হচ্ছে, কিন্তু ডোমজুর অঞ্চল থেকে যে ব্যাপক পরিমাণ লিডটা কল্যাণ ব্যানার্জি পেতে চলেছেন, সেইগুলো বাকি বিধানসভার লিড দিয়ে বিজেপি কিন্তু ঢাকতে পারবে না। ফলে 2019-এর থেকে এবারে এখানে ব্যবধান কমতে পারে, কিন্তু তা সত্ত্বেও কল্যাণ ব্যানার্জি কিন্তু শ্রীরামপুর থেকে আরেকবার জিততে চলেছেন বলেই আমার মনে হচ্ছে। এর পরের আসন হুগলি, যেখানে লকেট চট্টোপাধ্যায় 2019-এ জিতেছিলেন। আজকে আগের প্রতিবেদনেই বললাম, একদম মাটি কামড়ে পড়ে থেকে লড়াই দিয়েছেন এবং সেই যে লড়াইটা দিয়েছেন তার ডিভিডেন্ড তিনি পেতে চলেছেন। এবং হুগলিবাসীর কাছে অপশনটা বোধহয় অনেক ইজি হয়ে গিয়েছিল, কেননা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। একদিকে লকেট চট্টোপাধ্যায়, যার বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল যে সাংসদ হওয়ার পর সেইভাবে তিনি সাংসদ এলাকায় সময় দেননি, অন্যদিকে সেলিব্রিটি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হয়েছিল। ফলে একটা মানুষের কনফিউশনের জায়গা ছিল যে কাকে ভোটটা দেবো শেষ অবধি, কিন্তু প্রচার পর্বেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল, আর সেই ভোটটাকে কিন্তু শেষ পর্যন্ত বুথে টেনে আনতে পেরেছেন লকেট চট্টোপাধ্যায়। আর সেই কারণেই বাজিমাত করতে চলেছেন হুগলিতে, তিনি আবারও জিততে পারেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর শেষ আসন আরামবাগ। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির যদি সেফেস্ট সিট কিছু থেকে থাকে তার মধ্যে আরামবাগ হচ্ছে অন্যতম। এই আসনটি 2019-এই বিজেপির জেতার কথা ছিল। ওই শেষ রাউন্ডে একজন লালচুল কানেদুল এসে সব কিছু গণ্ডগোল করে দিয়ে, বেশ কিছু ইভিএম ছিনটাই করে সেগুলোকে লুকিয়ে দিয়ে কোনো রকমে জিতিয়ে দিয়েছিলেন, এবং সেটা তৃণমূল কংগ্রেসও খুব ভালোভাবে বুঝেছিল। সেই জন্যই এখানে প্রার্থী বদল করতে হয়েছিল, কিন্তু সেটা করেও খুব একটা লাভ হবে না। আরামবাগে কিন্তু পদ্ম ফোটার সম্ভাবনায় বেশি বলে আমার মনে হচ্ছে, অন্তত যেভাবে ভোট হয়েছে। সবথেকে বড় কথা যেটা খবর পেলাম, বেশ কিছু এলাকা রয়েছে যেখানে বিজেপির দাপুটে বিধায়ক নেতারা রয়েছেন, সেখানে কিন্তু বিজেপির দাপটের সামনে তৃণমূল কিন্তু বহু বুথে এজেন্ট দিতে পারেনি। এটা একটা অত্যন্ত আশ্চর্যের জায়গা যে শাসক দল ক্ষমতায় রয়েছে অথচ তারা বুথে এজেন্ট বসাতে পারছে না। আর এই জায়গাটায় আরামবাগে কিন্তু বিশাল ব্যবধানে বিজেপির জয়ের ব্যাপারে আমার মনে অন্তত কোনো সংশয় নেই। এখন বাকিটা
আবারও 4ঠা জুন বোঝা যাবে এবং আপনারা তো অবশ্যই বলবেন। এই গেল 7টা কেন্দ্র আজকে, যেখানে একবার বলে দিই বনগাঁ, ব্যারাকপুর, হুগলি এবং আরামবাগ এই 4টে বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হাওড়া, উলুবেড়িয়া এবং শ্রীরামপুর এই 3টে তৃণমূলের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকের যে 7টি আসনে ভোট হলো পঞ্চম দফায়, সেখানে যদি স্কোর লাইন জিজ্ঞেস করেন, আমার মতে স্কোর লাইন আজকে 4-3, 4-3, বিজেপি 4টে, তৃণমূল 3টে। আর এখনও অবধি যে 25 আসনে ভোট হলো, সেই 25 আসনের পরিপ্রেক্ষিতে আমার মতে যে স্কোর লাইনটা হওয়া উচিত সেটা হচ্ছে 15-9-1। অর্থাৎ বিজেপির ঝুলিতে 15টি আসন যাওয়ার কথা, তৃণমূল ঝুলিতে 9টি আসন যেতে পারে এবং কংগ্রেসের ঝুলিতে কিন্তু 1টি আসন যেতে পারে। তবে আজকের যে আসনগুলো বললাম, সেই আসনগুলোর মধ্যে আমার নিজের মনের মধ্যে কিন্তু হাওড়া এবং শ্রীরামপুর এই দুটো আসন নিয়ে কিন্তু আমার ডাউট আছে। এখন প্রাথমিকভাবে দেখুন, সবে ভোট শেষ হয়েছে, সব ইনপুট কিন্তু এখনও পাইনি, বা সবার সঙ্গে, অনেকের সঙ্গে যাদের সঙ্গে কথা বলে আমি এগুলো প্রেডিকশনগুলো করার চেষ্টা করি, বা আমার যেটা মনে হয় সেটাকে আমি শিলমোহর দেওয়ার চেষ্টা করি। সবার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, ভোট সব জায়গায় ক্লোজ হয়নি, ইভিএম সব জায়গায় পৌঁছয়নি। সুতরাং এখনই ফাইনাল বলার জায়গা নেই, এটা একদম প্রাথমিক প্রতিক্রিয়া বলতে পারেন। এবং সেই জায়গা থেকে কিন্তু হাওড়া, শ্রীরামপুরে এবার ভালো ফাইট হবে বলেই আমার মনে হচ্ছে। এবং সেই ফাইটে এই দুটো সিট যদি আবার শেষ অবধি তৃণমূল হারিয়ে ফেলে, সেখানেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু প্রাথমিক যে ট্রেন্ড, তাতে মনে হচ্ছে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে। অর্থাৎ আজকে স্কোর লাইন 4-3 আমার মতে। এবং সামগ্রিকভাবে যে 25 আসন হলো, তাতে বিজেপি 15, তৃণমূল 9, কংগ্রেস 1, এই স্কোর লাইনটা দাঁড়াতে পারে বলে আমার মনে হচ্ছে। আপনারা যারা আজকে ভোট দিয়েছেন বা আপনার এলাকায় ভোট হয়েছে, ভোটের হাওয়াটা কেমন গেল এবং সত্যিই কোন আসনে কোন ফুল ফুটতে পারে বা বাম কংগ্রেস বাজিমাত করতে পারে, সেই জায়গাটা আপনারা কিন্তু অনেক ভালো বলতে পারবেন। সুতরাং অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন এলাকায়, আপনার এলাকায় কী ফলাফল হতে চলেছে, বা সামগ্রিকভাবে ভোটটা কেমন হলো, সত্যিই মানুষের ভোটটা দিতে পেরেছে কিনা, কেন্দ্রীয় বাহিনী অ্যাক্টিভ ছিল কিনা, নাকি ওই সবটাই খেলা হয়ে গেছে। আলটিমেটলি 4ঠা জুন যখন ইভিএম খোলা হবে, তখন 21-এর মতোই কিন্তু আবার একটা ধাক্কা অপেক্ষা করছে। যেটাই হোক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এইটুকুনি, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।